আচ্ছা, ফরেক্স মার্কেটটা আসলে চালায় কারা? মানে প্রতিদিন যেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার হাতবদল হচ্ছে, সে বিশাল বাজারের নাটাইটা আসলে কাদের হাতে? চলেন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। কখনো কি ভেবে দেখেছেন যখন একটা ফরেক্স ট্রেড করা হয়, মানে কোনো কারেন্সি কেনা বা বেচা হচ্ছে, তখন লেনদেনের ঠিক উল্টো দিকে কারা থাকে? এই সহজ প্রশ্নটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে পুরো ফরেক্স মার্কেটের ভেতরের খবর। ভাবা যায় একসময় এই মার্কেটে ঢুকতে হলে পকেটে কমপক্ষে $50 মিলিয়ন থাকতে হতো। মানে এটা ছিল শুধু বড় বড় ব্যাংক আর বিশাল বিশাল সব আর্থিক প্রতিষ্ঠানের খেলার জায়গা। কিন্তু ইন্টারনেট এসে পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে। এখন তো অনলাইন ব্রোকারদের জন্য যে কেউ, মানে আমাদের মতো সাধারণ রিটেল ট্রেডাররাও এই বিশাল বাজারে অংশ নিতে পারে। দরজাটা এখন সবার জন্য খোলা। তাহলে চলেন এই বাজারে যে পিরামিডটা আছে তার একদম চূড়া থেকে শুরু করা যাক। সবার ওপরে যারা প্রাইস ঠিক করে, মানে প্রাইস মেকাররা। এরাই হলো সেই সুপার ব্যাংক, মানে বিশ্বের সবথেকে বড় আর প্রভাবশালী ব্যাংকগুলো। যেহেতু ফরেক্স মার্কেটের কোনো নির্দিষ্ট কেন্দ্র বা কন্ট্রোল রুম নেই, তাই এই ব্যাংকগুলোই নিজেদের মধ্যে বিশাল পরিমাণে কারেন্সি কেনাবেচা করে ঠিক করে দেয় যে কোনটার দাম কত হবে। সোজা কথায় পুরো বাজারের চালকের আসনে কিন্তু এরাই। এখন প্রশ্ন হলো, এই ব্যাংকগুলো লাভ করে কিভাবে? এই স্লাইডটা কিন্তু খুব জরুরি। তারা একটা জিনিস ব্যবহার করে, যেটাকে বলে বিড/আস্ক স্প্রেড। মানে ধরুন তারা যে দামে একটা মুদ্রা কিনবে, তার চেয়ে একটু বেশি দামে সেটা বিক্রি করবে। এই কেনা আর বেচার দামের মধ্যে যে ছোট্ট একটা পার্থক্য, ওটাই তাদের লাভ। আর এভাবেই তারা সারাক্ষণ বাজার তৈরি করে। আচ্ছা, পিরামিডের চূড়া থেকে এবার একটু নিচে নামা যাক। এখানে যারা আছে তাদের মূল উদ্দেশ্য কিন্তু ট্রেড করে লাভ করা না, বরং তাদের ব্যবসা বা দরকারের জন্য কারেন্সি এক্সচেঞ্জ করতে হয়। এদেরকে বলা যায় মার্কেটের গ্লোবাল অপারেটিং সিস্টেমের মতো। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ভাবি। অ্যাপেলের মতো একটা কোম্পানির হুট করে জাপানি ইয়েনের দরকার পড়তে পারে কেন? কি মনে হয়? ঠিক তাই, অ্যাপেলের মতো বড় বড় কোম্পানিগুলো যখন দুনিয়া জুড়ে ব্যবসা করে, তখন তাদের এই ফরেক্স মার্কেটের দরকার হয়। যেমন ধরেন, জাপান থেকে ফোনের কোনো পার্টস কিনতে হলে তাদের তো মার্কিন ডলারকে জাপানি ইয়েনে কনভার্ট করতে হবে, তাই না? আর এই লেনদেনের জন্য তারা সাধারণত কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে যায়। শুধু কোম্পানি না, কিন্তু বিভিন্ন দেশের সরকার আর তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো, যেমন আমেরিকার ফেডারেল রিজার্ভ বা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এরাও ফরেক্স মার্কেটের বিশাল বড় প্লেয়ার। দেশের আমদানি রপ্তানির টাকা মেটানো, সরকারি কাজ চালানো, এমনকি নিজেদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ঠিক রাখার জন্য তাদের প্রতিনিয়ত কারেন্সি লেনদেন করতে হয়। আচ্ছা, এবার আমরা কথা বলবো এই বাজারের সবচেয়ে বড় আর সম্ভবত সবথেকে অবাক করা গ্রুপটা নিয়ে। সত্যি বলতে এরাই হলো ফরেক্স মার্কেটের আসল ইঞ্জিন। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, এই যে এত বড় বড় ব্যাংক, এত কোম্পানি, এত দেশের সরকার, এদের সবাইকে ছাপিয়ে মার্কেটের সবচেয়ে বেশি ট্রেডিং ভলিউমটা আসে কোত্থেকে? উত্তরটা শুনলে রীতিমতো চমকে যেতে পারেন। পুরো মার্কেটের মোট ট্রেডিং ভলিউমের প্রায় ৯০%। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আর এই বিশাল সংখ্যার পেছনে আছে মাত্র একটাই গোষ্ঠী। আর তারা হল স্পেকুলেটর। বাংলায় বললে ফটকাবাজ। হ্যাঁ, ঠিকই শুনছেন। বাজারের এই যে এত কেনাবেচা, এর বেশিরভাগটাই আসে তাদের কাছ থেকে। তাদের উদ্দেশ্য একদম পরিষ্কার, একটাই, টাকা কামানো, মানে কারেন্সির দামের ওঠানামা থেকে লাভ করা। এই গ্রুপে সব ধরনের ট্রেডার আছে। কারো হয়তো পকেট ভর্তি টাকা, আবার কেউ হয়তো খুব অল্প পুঁজি নিয়েই এই খেলায় নেমেছে। কিন্তু সবার লক্ষ্য একটাই। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? চলুন পুরো ফরেক্স মার্কেটের ছবিটা একবার এক ঝলকে দেখে নিই। তাহলে ফরেক্সের এই পিরামিডটা দেখতে অনেকটা এরকম। একদম ওপরে আছে সুপার ব্যাংকগুলো, যারা প্রাইস মেকার। তাদের ঠিক নিচেই আছে বিভিন্ন কোম্পানি আর সেন্ট্রাল ব্যাংক, যারা বাজারটা ব্যবহার করে নিজেদের প্রয়োজনে। আর পিরামিডের সবচেয়ে বড় অংশটা জুড়ে, মানে একদম ভিত্তিতে আছে স্পেকুলেটররা, যারা মার্কেটের আসল ভলিউম ড্রাইভার। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। যদি একটা বাজারের ৯০%ই চলে শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে, মানে স্পেকুলেশনের ওপর, তাহলে একটা কারেন্সির আসল মূল্য বা ট্রু ভ্যালু বলতে আসলে কি বোঝায়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?